স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH গঙ্গাসাগরের মতো জায়গা মুখ্যমন্ত্রী যাচ্ছেন, গিয়েছেন, সেখানে গিয়ে গঙ্গাসাগরের কথা বলবেন, সেখানে গিয়ে ভক্তির কথা বলবেন, তীর্থের কথা বলবেন। সেই বলতে বলতে হঠাৎ করে ঢুকতেই হলো এসআইআরে, আর মিথ্যাচার করতেই হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় অভ্যাসে পরিণত করেছেন দফায় দফায় এসআইআর নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে মিথ্যাচার করা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন নির্বাচন কমিশন নাকি সব ভুলভাল কাজ করছে। যদি ভুলভাল কাজ করে মুখ্যমন্ত্রী, তাহলে আপনি যান সুপ্রিম কোর্টে, যান কোর্টে, যান নির্বাচন কমিশনে, যান, জানা না কি ভুলভাল কাজ হচ্ছে। আজ অবধি আপনি যতবার অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, একটাও তথ্য দিতে পারেননি। তৃণমূল বলেছে বারবার নাম বাদ দিয়ে দিচ্ছে, সঠিক নাম বাদ চলে যাচ্ছে, ভুলভাল কাজ করছে। তথ্য কোথায়, ইনফরমেশন কোথায়? শুধু অভিযোগ করলে হবে নাকি মানুষ আপনাকে মিথ্যাবাদী বলবে মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্ন উঠছে। ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা কেন বলছেন? বিজেপি বলছে, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন কারণ তিনি বুঝে গিয়েছেন এসআইআর এর ফলে ভুয়ো ভোট চলে গিয়েছে, অনুপ্রবেশকারীরা চলে গিয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত। বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন, জীবিতদের মৃত দেখাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। ইলেকশন কমিশন গামছার মতো নেড়াচ্ছে আর টিএমসি লোকের চোখ থেকে জল পড়ছে। এসআইআর কেড়েছে ভুতুরে ভোটার, না তো মৃতের নামে ছাপ্পা চলবে, না বিদেশি ভোটারের কারসাজি। দিদিমণি কি বললেন প্রথমে? কেউ ফর্ম ফিল আপ করবে না। এদিকে বলছেন, এদিকে বাঁ হাতে নিজে ফর্মটা নিয়ে রেখে দিচ্ছেন টেবিলে আর ভর্তি করে জমা দিয়ে দিচ্ছেন। যে 58 লক্ষ বাদ গেছে উনি হাড়পাঁজর বেরিয়ে গেছে। দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন সেখানে 44,500 নাম বাদ গেছে। এদিকে আবাসনের নিচে বোমা মেরে ভয় দেখিয়ে ভোট চুরির সুযোগেও পড়তে চলেছে তালা। কমিশন বড় আবাসনে বুথ করার ভাবনা চিন্তায়, এমনকি তৃণমূলী গুন্ডাদের এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় অবাধ গুন্ডামির বিচরণে হ্রাস টানতে দফা কমানোর পরিকল্পনাও চলছে। কমিশন সূত্রে খবর, এসআইআর পর্বেই বিএলও বিক্ষোভের নামে সিইও দফতরের সামনে হুজ্জুতি দেখে সিঁদুরে মেঘ দেখছেন মনোজ আগরওয়াল। কমিশনের দফতর বাঁচাতে যেমন বাহিনী চেয়েছেন, ভোটে বাহিনী বাড়ানোর পরিকল্পনাও চলছে। ममता बनर्जी जो कल इश्यू उठाया 70th आदमी डायड ड्यूरिंग द एसआईआर, इसको लेकर वो जाने वाला है। जाने दीजिए, सुप्रीम कोर्ट सबका है। यहाँ बंगाल में थोड़ा शांति रखो, मुरुगन जी के ऊपर हमला बंद करो। ये शर्म का बात है, सीओ ऑफिस शिफ्ट हो रहा है। এসআইআর এর কড়া শাসনে রীতিমতো হাঁসফাঁস তৃণমূলের, সঙ্গে চুরি, দুর্নীতি, দলীয় কোন্দল তো রয়েইছে। উপরি পাওনা সংখ্যালঘুদের বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা আর সনাতনীদের ঘোরতর অবিশ্বাস। বিপদ বুঝে এখনো চলছে জ্ঞানেশ কুমারকে চিঠি চাপাটি, এখনো চলছে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা। সব মিলিয়ে মোকাবিলা কোন পথে তার কুল কিনারা করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। দেবদেবী ছাড়া মুখ্যমন্ত্রীর কোনো ভরসা নেই, কিন্তু সমস্ত দেবতার উপরে আছে গণ দেবতা। সেই গণ দেবতা হলো রাজ্যের মানুষ। তারা সিদ্ধান্ত নিয়েছে 2026 নির্বাচন তৃণমূল কংগ্রেসের। বিপদ বুঝে ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু পেশি শক্তির আস্ফালন, ধমক, চমক, হুমকি। ভোটের দফা কমে গেলে, বাহিনীর ব্যবহার বাড়লে, ভোট চুরি বন্ধ করা গেলে 10টা বিধানসভাতেও জিতবে তৃণমূল। রাস্তায় বসা চিকিৎসক থেকে শিক্ষক, চাকরি প্রার্থী বা ঘর পোড়া মানুষগুলো আর বিশ্বাস করবেন মমতাকে? রিপাবলিক বাংলা।
শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার পর আজকে বিজেপির সভা হয়েছে। বিজেপির প্রত্যেকটা সভা থেকে একটাই কথা উঠে এসেছে, কিভাবে নিশ্চিত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস 2026-এ হারতে চলেছে। বিজেপি কনফিডেন্ট, কিন্তু বিজেপির সভা থেকে কখনো শুনছি না এরকম কোনো মিথ্যাচার যেখানে বলা হচ্ছে এসআইআর এর নামে নাকি মৃতদের নাম তুলে দেওয়া হচ্ছে, জীবিতদের নাম মৃত করে দেওয়া হচ্ছে। বিজেপি সভা থেকে শুনছি না যে এসআইআর করতে দেওয়া হবে না, এমনকি অন্যান্য বিরোধী দলগুলোও বলছে না। স্পেসিফিকভাবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এবং তার দলের লোকেরা এসআইআর নিয়ে এত চিন্তিত হয়ে পড়েছেন যে প্রতিদিন নিয়ম করে গঙ্গাসাগর হোক, কলকাতা হোক, দক্ষিণ 24 পরগনা হোক, উত্তর 24 পরগনা হোক, নদিয়া হোক, যেখানেই হোক এসআইআর নিয়ে মিথ্যাচার করতেই হবে। আচ্ছা, মিথ্যাচার কেন বলছি? আমায় চ্যালেঞ্জ করতে পারেন, মিথ্যাচার কেন বলছি? মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি বলছেন, এটাও তো হতে পারে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি হন তাহলে আপনি তথ্য তুলে ধরছেন না কেন, কাগজ তুলে ধরছেন না কেন? প্রশ্ন থাকছে। কিশলয় অগ্নিবাণের আজকের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে কিশলয় অগ্নিবাণের আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। কড়া কমিশনের কিস্তিমাত, তাই কি তৃণমূলের মাথায় হাত? তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে হচ্ছে নির্বাচন কমিশন নাকি ভুয়ো নাম, যেটা সত্যিই নির্বাচন কমিশন বাদ দিচ্ছে, সেই ভুয়ো নামের জায়গায় নাকি আসল নাম বাদ দিয়ে দিচ্ছে। তাহলে কেন তৃণমূলের মাত্র 3টে কমপ্লেন এই এতদিন ধরে এসআইআর চলছে, কেন তৃণমূল তাহলে কমপ্লেন করছে না বা আদালতে যাচ্ছে না? প্রশ্ন থাকছে। আজকে কিশলয় অগ্নিবাণের হাই ভোল্টেজ ডিবেটে সন্ধ্যে 6টায় কিশলয় অগ্নিবাণ টিআরপিতে বাংলার 1 নম্বর শোতে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে যাব এবং প্রশ্ন করব কেন মিথ্যাচার চলছে বাংলায়। অবর সেন রয়েছেন বিজেপি মুখপাত্র আমার সঙ্গে, সুদীপ্ত সরকার আইনজীবী রয়েছেন, তৃণমূলকে সমর্থন করেন সন্ময় ব্যানার্জি ইউটিউবের সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন, কাজী মাসুম আক্তার রয়েছেন শিক্ষাবিদ, মৌমিতা চক্রবর্তী গবেষক। সুদীপ্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন নাম বাদ দিচ্ছে, এর প্রমাণ কোথায়? নাহলে ধরে নেব মিথ্যা কথা বলছেন। তার আজকে বলে দিই, আপনি আজকে হয়তো খবরটা পাননি যে 4 লক্ষ ভোটারের নাম যাদের নোটিশ করা হয়েছিল তাদের নাম প্রত্যাহার করা হয়েছে। তো প্রথম কথা, প্রত্যাহার করা হলো কেন, কিভাবে, কেন প্রত্যাহার করা হলো, কেন তাদেরকে নোটিশ করা হলো, কেন তাদেরকে নোটিশ করে হয়রানি করা হলো? আজকে 4 লক্ষ হয়েছে, কালকে দেখা যাবে 40 লক্ষ হবে। তো আপনি সেই দিক দিয়ে ভাবুন যে স্যার আমি একটা অ্যাড করে দিচ্ছি, আপনাকে বলতে দেবো। আপনি হয়তো জানবেন, আপনি আমার চেয়ে ভালোই জানবেন যে এসআইআর এর যখন নাম বাদ গিয়েছিল প্রাথমিকভাবে, কিছু নাম টেকনিক্যাল এরারের জন্য বাদ গিয়েছিল। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল টেকনিক্যাল এরারের জন্য যদি কারোর নাম বাদ গিয়ে থাকে তাদের শুনানিতে ডাকা হবে না, তাদের নামগুলো প্রত্যাহার করা হয়েছে। টেকনিক্যাল এরার হতে পারে, সফটওয়্যারের মাধ্যমে কাজ হচ্ছে, নির্বাচন কমিশন সেটা কারেক্ট করেছে। আপনি কি প্রশ্ন তুলছেন যে কেন নির্বাচন কমিশন কারেক্ট করলো? কারেক্ট না করে ডাকা উচিত ছিল বলতে চাইছেন? এটা সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে না, কারোর উংলি হেলনে হচ্ছে না, কোনো স্পেসিফিক এজেন্সি এটাকে করাচ্ছে, এটা তো একটা প্রশ্ন চিহ্ন উঠেই গেল। প্রশ্ন না, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট দিচ্ছেন, উঠেই গেল স্টেটমেন্ট দিচ্ছেন। এই জন্যই হয়তো এই স্টেটমেন্টটা সে মুখ্যমন্ত্রী বিজেপির আইটি সেল নাম বাদ দিচ্ছে, এটা প্রমাণ দিন আমাকে। তার দায়বদ্ধতা আছে এখানকার নাগরিকদের প্রতি, একটা মুখ্যমন্ত্রী হিসেবে সে তো এই মিথ্যা কথা বলাটা তো দায়বদ্ধতা নয় স্যার। এটা মিথ্যা কথার কি আছে? আমি তো তাহলে প্রমাণ কোথায়? 4 লক্ষ যেখানে প্রত্যাহার হলো, তথ্য কোথায়? সেখানে ভবিষ্যতে যে বিজেপির আইটি সেল এটা করিয়েছে, তথ্যটা কোথায়? তার কি গ্যারান্টি দেবেন? তখনও বলবেন যে টেকনিক্যাল। বিজেপির আইটি সেল যুক্ত আছে, এর কি প্রমাণ? আর একটা জিনিস জানতে হবে, আমি যেটা রিসেন্টলি হিয়ারিং এ, আমিও নিজেও একটা ব্যাপারে হিয়ারিং এ গেছিলাম একজনকে নিয়ে, আমার নিজের আত্মীয়, মানে আমার নিজের ছেলের ব্যাপারে। আমি সেখানে গিয়ে একটা জিনিস খুব বিরাটভাবে একটা প্রবলেম দেখলাম, যে যারা আউট অফ ইন্ডিয়া থাকে, আউট অফ স্টেট থাকে, তারা এত অল্প সময়ের মধ্যেই হিয়ারিং নোটিশ পেয়ে তারা কি করে ফ্লাইটের টিকিট লক্ষ লক্ষ টাকা দিয়ে বুক করে আসবে? তাদের জন্য কেন অনলাইনের হিয়ারিং করানো হচ্ছে না? এইগুলো টেকনিক্যাল প্রবলেম, টেকনিক্যাল প্রসেসের প্রবলেম। আপনাদের আপত্তি সব বুঝলাম, আমি আবারও ফিরে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির আইটি সেল নাম বাদ দিচ্ছে, তারা কি করে যাতায়াত করবে? এটা প্রমাণ কোথায়? এগুলো ভাবতে হবে, তারা কি দাম দিয়ে টিকিট কিনবে? প্রপোজাল দিন নির্বাচন কমিশনকে, আপনি সুপ্রিম কোর্টে যান, যা ইচ্ছা করতে পারেন। আমার কথা হচ্ছে মিথ্যাচার কেন চলছে? আপনারা মিডিয়া, আপনারা মিথ্যাচার কেন চলছে? আমাদের আগে আমার ফোকাস হচ্ছে মিথ্যাচার থেকে মানুষকে বাঁচানো। বিজেপির আইটি সেল নাম বাদ দিচ্ছে, এটা প্রমাণ কোথায় আছে? আরে তো এইটাই আপনাকে বললাম তো, আজকে 4 লক্ষ বাদ গেছে, কালকে দেখা যাবে টেকনিক্যাল এরারে বিজেপির আইটি সেল করছে, এটার কোথায় ডকুমেন্ট বা নথি কোথায় আছে?
আপনাকে একটা কথা বলি, অ্যালিগেশনটা তোলা হয়েছে, অ্যালিগেশন স্টেটমেন্ট দেওয়া হয়েছে বিজেপির আইটি সেল নাকি নাম বাদ দিচ্ছে। আমি এই স্টেটমেন্টটা যদি প্রমাণিত না হয় মিথ্যাবাদী ধরে নেব মমতা একটা বন্দ্যোপাধ্যায়। পার্টিকুলার দল থেকেই এই পুরো এসআইআরটা পরিচালনা করা হচ্ছে ফ্রম ডে ওয়ান। একটা দল থেকে এটা প্রমাণ কোথায় আছে? অস্বীকার করতে পারবেন না, এটা নাকি? প্রমাণ কোথায় আছে? তার আপনি কারণ আপনি একটা হচ্ছে নথি বিরোধী দেখান দলনেতার যে বিজেপির তরফ বিভিন্ন- থেকে কোনোভাবে এসআইআর কে পরিচালনা করা হচ্ছে, আমার একটা নথি দেখান, আপনি বললাম আমার তো, লিংক পাঠান, আমি খুলছি। বিরোধী দলনেতা প্রথম থেকেই এই এসআইআর কে যেরকম ভাবে হাওয়া দিয়েছে যে সমর্থন 1 কোটি করেছেন, নাম বাদ তাতে কি যাবে। অসুবিধা? আজকে উত্তর নেব 1 অব্রোর কোটি কাছে। নাম বাদ দেওয়ার জন্য আমি যে উত্তরটা পেলাম না। বিজেপি মমতা মরিয়া হয়ে বন্দ্যোপাধ্যায় গেছিল, বলেছেন সেই মরিয়া বিজেপির হওয়ার আইটি সেল জন্য এসআইআর এর নাম বাদ দিচ্ছে, আপনি উত্তর দিতে পারলেন না স্যার। কেন উত্তর আপনার দিতে ব্যর্থতা। পারলাম না? আপনার অব্র। বিরোধী দলনেতা তো ব্যর্থতা, স্যার। এসআইআর শুরু হওয়ার আগে 1 কোটি নাম বাদ ব্যর্থ হয়ে গেলেন, ঠিক আছে ঠিক আছে ব্যর্থ হয়ে গেলেন। হ্যাঁ, আমি বলছি যাকে ভ্যানিশ কুমার বলছে, সেই জ্ঞানেশ কুমারের কাছে এমন ধমক ভাইপো খেয়েছে, এমন ধমক খেয়েছে যে পুরো দলটার মাথা খারাপ হয়ে গেছে। না, ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তো বললেন আমি আঙুল উঁচিয়ে বলে এসেছি, আমি আঙুল উঁচিয়ে জ্ঞানেশ কুমার যা ধমক খেয়েছে, আবার বলছে আপনারা ভিডিও বের করবেন, ভিডিও বের করবেন, দেখুন দেখুন দেখুন, আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছে। কি পাগলামো, সে কি উন্মাদনা, মানে এরকম বোধহয় চাপ উনি জীবনেও খাননি। যাই হোক, উনি গেছিলেন দিল্লিতে, একটু দিল্লির ঠান্ডা খেয়ে তারপর ফেরত চলে এসেছেন, সঙ্গে ধমকও খেয়েছেন, ভালো কথা। আমি বলছি তৃণমূলের হয়ে যিনি বলতে এসছেন, উনি দায়বদ্ধতার কথা বললেন, উনি টেকনিক্যাল প্রবলেমের কথা বললেন। সত্যিই তো এবিটির জঙ্গিকে আমাদের রাজ্যের ফেক ভোটার বানানো, মাঝখানে কথা বলবেন না, মাঝখানে কথা বলবেন না, পুরো শো বলতে দেবো না, পুরো শো বলতে দেবো না, মাঝখানে কথা বলবেন। হয়রানি হচ্ছে। নিজে অনেক ভাট বকেছেন, এবার চুপ করে শুনুন। আরে কি আপনি এবার চুপ করে বলছেন? শুনুন। আপনার কথার ল্যাঙ্গুয়েজ একদম এই ল্যাঙ্গুয়েজই বোঝেন, যে ল্যাঙ্গুয়েজ বোঝেন সেই ল্যাঙ্গুয়েজই বলুন। একদম চুপ করে বসে থাকুন। কাউকে interrupt চুপ করে করবেন বসে না। থাকুন একদম। অব্র request, personal attack যেটা নয়। আপনার হ্যাঁ, আমি বলেছি। থামতে বলুন। আপনি একটা দলকে ব্যাস, এবার আপনি ইন্টারাপ্ট থামতে করবেন বলুন না, ওনাকে। ইন্টারাপ্ট করবেন না স্যার, ইন্টারাপ্ট করবেন না। আমি থামাচ্ছি, ইন্টারাপ্ট করবেন না। একদম এই ল্যাঙ্গুয়েজই বলুন। আচ্ছা, interrupt তাহলে চুপ করে বসে না, থাকুন। অব্র কোনো চুপ করে পার্সোনাল বসে অ্যাটাক থাকুন। নয়, আপনি ইন্টারাপ্ট করবেন না। আমি দুজনকে থামাচ্ছি, বেশ। না না, কালচারের কথা না, ব্যাস। আপনি ইন্টারাপ্ট করবেন না স্যার, এখানে interrupt ছ্যাবলা করবেন মারতে না। এসছে। সবাই বলবেন, ছ্যাবলা মারতে সবাই এসছে। বলবেন। আপনি ছ্যাবলা মারতে এসছে অব্র, আপনি বলুন, কিন্তু পার্সোনাল অ্যাটাক করবেন না। Personal আমি attack বলছি, করে, স্যার, আমি এক সেকেন্ড হোল্ড করুন, এক সেকেন্ড হোল্ড করুন স্যার, আমি বলছি। সুদীপ্তা বাবু হোল্ড করুন। মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ? সুদীপ্তা বাবু এক সেকেন্ড, বাকিরা বলবেন। মৌমিতা বলেননি, কাজীদা বলেননি, সন্ময়দা বলেননি। পার্সোনাল অ্যাটাক করবেন না স্যার, আপনি বলুন আপনার কথা। ওনাকে আবার কি পার্সোনাল অ্যাটাক? কোনো প্রয়োজন নেই ওনাকে পার্সোনাল অ্যাটাক করার। আমি বলছি এবিটির জঙ্গিকে ফেক ভোটার বানিয়ে আমাদের রাজ্যে ভোটার বানায় এই তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতাটা ওই জায়গাতে। ইনফ্যাক্ট লাভলি খাতুনের মতো বাংলাদেশিকে ভোটে দাঁড় করিয়ে জিতিয়ে আনে এই তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতাটা ওই জায়গায়। আর টেকনিক্যাল প্রবলেম দেখুন, আমরা বাস, ট্যাক্সি, অটো এগুলো ভাড়া নিতে অভ্যস্ত, কিন্তু আমাদের রাজ্যে বাবা ভাড়া পাওয়া যায়, এই জায়গায় নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। নয়তো কি করে হতে পারে বলুন তো, যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে তার মধ্যে 24 লাখ লোকের 6টা করে বাচ্চা, হাফ ডজন করে বাচ্চা, মেনে নিতে হবে আমাদেরকে। 12 লাখ লোকের 15 বছর বয়সে তারা বাবা হয়ে গেছে, মানে ভাবতে পারছেন, এবং 3.5 লাখ লোক 40 বছর বয়সের দাদু হয়ে গেছে। এরপরে যখন হিয়ারিং প্রসেস করছে ইলেকশন কমিশন, সেখানে অসিত মজুমদারের মতো তৃণমূলের 2 পয়সার এমএলএরা গিয়ে বিএলএ 2 কেন থাকছে না, এই অচিলায় ওই হিয়ারিং বন্ধ করে দিচ্ছে। তারপর এদের মুখে বড় বড় ডায়লগ। আমি বলছি ইলেকশন কমিশন পরিষ্কার বলে দিয়েছে, যেই বিএলওরা কাজ করলো সেই বিএলওদের যে বকেয়া অনারারিয়াম সেটা দিতে হবে। আমাদের রাজ্যে কেউ চুল্লু খেয়ে মরলে 2 লাখ করে টাকা দিতে পারে এই রাজ্য সরকার, কিন্তু বিএলওদের অনারারিয়ামটা কেন আটকে রেখেছে বলুন তো? কয়েক হাজার টাকার তো ব্যাপার, দিয়ে দিচ্ছে না কেন? ওটা তো করের টাকা, কারোর তো বাপের টাকা নয়, তৃণমূলের বাপের টাকা তো নয়। আর আমি বলছি এই তৃণমূল বিএলওদের কি ল্যাঙ্গুয়েজে থ্রেট করেছিল মনে করে দেখুন তো। বলছে গাছে পেতে পেটাবো, হাত ভেঙে দেবো, এবং খালি তাই নয়, থ্রেটের পরে নিজের 2 পয়সার লোকজনদের ফেক বিএলও সাজিয়ে স্টেট ইলেকশন কমিশনের অফিসের বাইরে ধর্ণা পর্যন্ত দিয়েছে। এই নোংরামি করে 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 এরা পারেনি, এরা বুঝে গেছে যে যেই প্রসেসে এসআইআর হচ্ছে, এত প্রতিকূলতা সত্ত্বেও এদের হার অবশ্যম্ভাবী, কারণ এদের ভিত্তিটাই ছিল হচ্ছে এই যে হাফ ডজন বাচ্চাওয়ালা লোক, 15 বছর বয়সে বাবা হওয়া লোক, 40 বছর বয়সে দাদু হওয়া লোক, এই লোকগুলো হচ্ছে এদের জনভিত্তি। যদি না হতো তাহলে তো বারবার করে বিভিন্ন রকমভাবে এসআইআর প্রসেসটাকে আটকানোর চেষ্টা হতো না। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, সুপ্রিম কোর্টে যাবেন, আরে দম থাকলে যান না। অনেকবার অনেক কেসে চর খেয়ে এসছেন, এবার একটা কানের গোড়ায় চর খেয়ে তৃণমূল কংগ্রেস ফিরে একটা কথা বলছি, বিজেপি নাম বাদ দেওয়াচ্ছে কোনো অ্যাপের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির আইটি সেল অ্যাপের মাধ্যমে সব নাম বাদ দিয়ে দিচ্ছে, কেন এরকম করছেন আপনারা? উনি মহান একজন নেত্রী, ওনার কথা তো শিরোধার্য, উনি যা বলেন সব সত্যি কথা, তো ওনার কাছে নিশ্চয়ই তথ্য প্রমাণ আছে। ওই তথ্য প্রমাণগুলো
উত্তরগুলো নিয়ে সুপ্রিম কোর্টে যাক, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ঠুকুক, এবং উনি যেন নিজে যেহেতু বটতলার উকিল, উনি যেন নিজে মামলাটা লড়েন, অন্য উকিল পাঠানোর দরকার নেই, নিজে তো সবচেয়ে বড় উকিল বটতলার, নিজে যাক মামলা লড়ুক, তারপর এই তৃণমূল কংগ্রেস কেরম কানের গোড়ায় চড় খেয়ে ফিরে আছে আমরা দেখবো। বেশ, মৌমিতা হাত তুলছে। মৌমিতা, হ্যাঁ, আমি একটু আনইন্টারাপ্টেড বলতে দেবে আমাকে, আশা করি সেটুকু ভদ্রতা সকলে মেনটেন করবেন। আমি প্রথমেই বলি, আমার সিনিয়র কো প্যানেলিস্ট বলছিলেন যে কোনো দলের অঙ্গুলি হিলনে নাকি এসআইআর চলে। আমি ওনাকে একটু মনে করিয়ে দিতে চাইবো বেসিকটা, যেরকম আমরা পাটিগণিত বীজগণিত পড়তে গেলে আমরা বেসিকটা পড়ি, ওনার সেই বেসিকটা জানা দরকার। এই ভারতবর্ষের নির্বাচন কমিশন তৈরি হয় হচ্ছে আমাদের সংবিধান, আই রিপিট, সংবিধানের আর্টিকেল 324, এবং ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করেন অনারেবল প্রেসিডেন্ট। এই জিনিসটাকে অস্বীকার করে কোনো দলের অঙ্গুলি হিলন বলে চালিয়ে দেওয়াটা কিন্তু ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করা। এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার 1। এইবার অভ্র যখন তৃণমূলের দায়বদ্ধতা নিয়ে কতগুলো পয়েন্ট বললো, ও দুটো পয়েন্ট মিস করে গেছে। একটু মনে করিয়ে দিই, তৃণমূলের এতটাই একটা রেসপন্সিবল এটা পার্টি, এরা ইদ্রিস আলীর মতো মানুষকে আজকে মমতা ব্যানার্জি কোন মুখে বসিরহাট থেকে দাঁড় করিয়েছিলেন, তারপরে সিমির ফাউন্ডার মেম্বার হাসান ইমরান, কেন ওনাকে রাজ্যসভার এমপি করা হলো, এই উত্তরগুলো কি তারা দিতে পারবে? তারা কি বলতে পারবে? আমার মনে হয় না। এবারে আমি আসি, যখন এত বড় বড় কথা হচ্ছিল, আমাকে একটা ছোট কথা বলো, হু উইল ডিসাইড কি গণতন্ত্র কিভাবে ডিসিশন নেওয়া হবে, মানে গণতন্ত্র কিভাবে হবে সেটা কে ডিসাইড করবে? কে ভোটার হবে কে ডিসাইড করবে? কে নাগরিকত্বের অধিকার পাবে এটা কে ডিসাইড করবে? এটা মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের দল ডিসাইড করবে? যারা আজকে তৃণমূলের সমর্থনকারী, এখানে এসে কথা বলে, চিৎকার করে, অর্ধেক কথা এরা না বুঝে বলে, এরা ডিসাইড করবে? সেটা কি, সেই অধিকারটা কি তারা পায়? আজকে এই এসআইআর নিয়ে কথা বলতে বলতে এত প্রশ্ন উঠছে, আমি তোমায় বলছি কি শালা, এসআইআর এর গণতান্ত্রিক যে গুরুত্বটা সেটাই কোথাও হলে হারিয়ে গেছে। আমরা এসআইআর নিয়ে প্রচুর এর আগে প্যানেল করেছি, আমরা প্রথমে যেরকম এনার্জি নিয়ে করতাম, এখন সত্যি কথা বলতে কি এত নেগেটিভিটির মধ্যে দিয়ে সেই এনার্জিটা আমাদের যেন কোথাও ডাউন হয়ে যাচ্ছে। বারবার কেন এর গুরুত্বটা প্রমাণ করতে হবে? আমাকে বলতে পারো একটা লোকও এসে সামনে বলেছে দাঁড়িয়ে যে না আমার নামটা কাটা গেছে? সেটা বিহারেও হয়নি, সেটা বাংলাতেও হয়নি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন 3 জনকে স্টেজে তুলে বিশাল বড় বড় কথা বলছিলেন, আমি প্রশ্ন করতে চাই, আমি জানতে চাই তখন এটা কেন মাথায় এলো না তার যে তৃণমূলের বিএলওরা কি করছিল? তৃণমূল থেকেও তো বিএলও ঠিক করা হয়েছিল, মানে তারা কেন তাহলে সেটাকে দায়িত্ব নেয়নি? সব দায়িত্ব কিছু হলেই কেন বিজেপির নামে দোষ দেওয়া হবে, বা কেন অন্য কোনো পলিটিক্যাল পার্টির উপর আঙুল তুলবে? ধর্ষণ করেছে বিজেপির লোক, বহিরাগতদের আক্রমণও বিজেপির লোক, 14ই আগস্ট আরজি করে লোক ঢুকে যাচ্ছে, সেইখানেতে কি হয়েছে সেটা নাকি বিজেপির লোক করেছে, আর কোনো কাজ নেই। এদের সমস্যাটা হচ্ছে এরা বুঝতে পেরে গেছে যে এদের পতন অবধারিত, জনগণ বুঝতে পেরে গেছে, এবং সেটা মমতা ব্যানার্জি আরো ভালো বুঝতে পেরে গেছেন, কারণ উনি ভোটে হারতে ভয় পান না। এই কথা আমি বারবার বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হারতে ভয় পান না, উনি পাওয়ারটাকে হারাতে ভয় পান, এবং সে যেন তেন প্রকারণে পাওয়ারে টিকে থাকতে হবে। সেই জন্য এখন এই ব্লেম গেমটা আবার শুরু হয়েছে। ইউ টক অ্যাবাউট এনি রেপ, ব্লেম গেম, ইউ টক অ্যাবাউট এনি কেওস ইন ওয়েস্ট বেঙ্গল, ব্লেম গেম। এখন এসআইআর নিয়েও ব্লেম গেম করা হচ্ছে। না, ব্লেম গেমটা কোথায়? আমি যাচ্ছি সন্ময়দা এবং আমি কাজীদার কাছে আগে যাব। কাজীদা, মানে সব গল্পের গরু গাছে ওঠে, এখানে গল্পের গরু মহাকাশ যানে চড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির আইটি সেল বসে বসে ঠিক করে দিচ্ছে কাদের নাম বাদ যাবে, আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী বলছেন এই সমস্ত কিছু বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে ডেমোগ্রাফি চেঞ্জ করেছে তৃণমূল কংগ্রেস, সেই ডেমোগ্রাফি চেঞ্জটাকে তো সাপোর্ট করতে হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী একবার শুনে আমি আসছি কাজীদার কাছে, শুনুন। पूरा डेमोग्राफी बंगाल का चेंज कर दिया है, फुल पूरा देश देखिए, आप बंगाल देखिए। पहले 3 डिस्ट्रिक्ट मुस्लिम मेजोरिटी और मुस्लिम पॉपुलेशन ओरिएंटेड था, उत्तर दिनाजपुर, मालदा एंड मुर्शिदाबाद। अब 9 डिस्ट्रिक्ट हो गया। ये लोग इंडियन मुस्लिम नहीं है, ये बांग्लादेश का घुसपैठिया मुस्लिम है। हम लोग का साथ इंडियन मुस्लिम का कोई हमारी प्रॉब्लम नहीं है। वो टीएमसी कर सकता है, आईएसएफ मीम कर सकता है, उसका तो दूसरा मान्य है, लेकिन बांग्लादेशी मुस्लिम घुसपैठिया को हम लोग क्यों हमारी देश मिलेगा? पूरा चेंज कर दिया। এইটা কারণ কাজীদা, এসআইআর নিয়ে মিথ্যাচার করার, মিথ্যা কথা বলার, এসআইআর আটকানোর চেষ্টা করার, হিয়ারিং বন্ধ করার, এটা কারণ। দেখুন, কিছু সরল কথা তরল করে বলি, এত পাগলামি কিচ্ছু নেই। উনি চিৎকার চেঁচামেচি করে লোককে ভড়কে দেওয়ার চেষ্টা করছে, যেন কত পাশে আছি গো, তোমাদের সব শেষ করে দিল গো, আমি তোমাদের বাঁচাচ্ছি গো। এসআইআর ভয়ঙ্কর একটা ব্রহ্মদত্তি, এর আগে সিএ করে সব ব্রহ্মদত্তি হয়ে গিয়ে সব মোল্লাদের তাড়িয়ে দিয়েছিল গো, এখনও সেটা করছে গো।
দিদি জানে আর কয়েক মাসখানেক কিছু বাকি, শেষ পর্যায়ে। দিদি জনগণকে কি কাজ করছেন? আচ্ছা, বিজেপির আইটি সেল কি এত শক্তিশালী যে কে তৃণমূলের লোক, কে বিজেপির লোক, কে সিপিএমের লোক এই এত ভোটারের মধ্যে জেনে গেছে? তাহলে তো দিদি বলেই দিচ্ছে আইটি সেল বিজেপিকে রাজ্যে ক্ষমতা নিয়ে চলে আসবে। এত ক্ষমতাশালী এইসব করে দেবে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে কাজ করছে তো দিদির কর্মীরা, দিদির সরকারের কর্মীরা এবং শিক্ষক শিক্ষিকারা, আমাদের মতো কিছু লোকজন কাজ টাজ করছে। তারা কি মোটামুটি সব ভরকে গেছে নাকি? তারা কি দিদির কাছ থেকে সরে গেছে নাকি? পলিসি বা নীতি নির্ধারণ করছে দিল্লির নেতৃত্ব, নির্বাচন কমিশন মানছি, ইমপ্লিমেন্টটা করছে তো এরা। তো এরা এমন কি করে দিল? আর কিছু যাবে, কিছু ঢুকবে বেরোবে, এটি তো নিয়ম। যেমন 65 লাখ প্রথমে বেরিয়ে গিয়েছিল বিহারে, আরও কিছু লাখ যুক্ত হয়ে অবশেষে মোট বেরোলো 48 লাখ, তাই তো? আবার যুক্ত হয়েছে কিছু। তো এটাই তো পদ্ধতি। হিয়ারিংয়ে কিছু লোককে ডাকা হবে, কেউ মুক্তি পাবে, কেউ মুক্তি পাবে না, এই তো। এ তো সাধারণ পদ্ধতি। এর মধ্যে তো কিছু, কিন্তু মাননীয়ের একটা ব্যাপার আছে। শোনেন, ক্যারিয়ারটা বলুন ভাই, মাননীয়ার অন্যান্য ক্যারিশমাগুলো আমরা আগে জানতাম, কিন্তু এত বড় একজন অ্যাডভোকেট যে সুপ্রিম কোর্টে মুভ করবে, এই যে একটা অভিনয়, অঙ্গভঙ্গি, এটা ভাই জানা ছিল না ভাই। হাইকোর্টকে পাত্তা দেয় না দিদি। সব গেরুয়াপন্থী লোকজন কিছু বসে আছে, একটা ছিল এদের দলে যোগদান করেছে, সব গেরুয়াপন্থী লোকজন বলছিল না সুপ্রিম মন্দির বলা হয়েছিল স্যার, বিজেপির মন্দির, হাইকোর্ট বিজেপির মন্দির বলেছিল। সুপ্রিম কোর্টটা ওটা কি নীল সাদার কোনো ব্যাপার নেই তো, আমি জানি না সেটাকে। সুপ্রিম কোর্টে উনি যাচ্ছেন, উনি কি, আচ্ছা আমরা কিন্তু সবাই দেখবো, উনি ইংলিশে অত্যন্ত ভালো, খুব সাবলীল উচ্চারণ, অত্যন্ত সুন্দর, হিন্দিটা তো আরও ভালো। তো উনি সওয়াল জবাব করবে, এটা কি বাংলার কম করবে? কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পেরেছে যে সুপ্রিম কোর্টে নিজেই মামলা নিজে করছে? এইটা দেখার অপেক্ষা রইলাম। টোল মিম এগুলো হবে, রাজ্যের মানুষ আনন্দ পাবে, ফুর্তি হবে, এসআইআরটা ঠিক হয়ে যাবে। এসআইআর দিদি নিজে করাচ্ছেন, এসআইআর দিদি করতে চাইছেন, এটা অভিনয় করছে। একটু অঙ্গভঙ্গি করতে দেবেন না? আপনারা কেন ওনার পিছনে রেখেছেন বলুন তো? আর একটা কথা বলি, অভিষেক বাবুটা কি আছে না, উনি তো সেই জ্ঞানেশ কুমারকে গাছে বাঁধবে বলেছিলেন, তো ধমক খাওয়ার পরেও গাছে বাঁধবে না? খুঁড়ে আনার কথা বলা হয়েছে। এত ধমক টমক খাওয়ার পরে উনি ধৈর্য ক্ষমতা আছে কিন্তু বিরাট। ধমক খাওয়ার পরে গাছে বাঁধবে না? আর কবে গাছে বাঁধবে আমি ওটা দেখতে চাইছিলাম। জ্ঞানেশ কুমারকে একটু গাছে দড়ি দিয়ে মানে মারবে না, শুধু বেঁধে রেখে দেবে আর কি। আর একটা কথা বলে রাখি, যে টেকনিক্যাল এরর হতে পারে, কিছু সার্ভার ফেলিয়ার হতে পারে, এগুলো তো কমন। যে কোনো একটা বিরাট যজ্ঞ, এসআইআর একটা বিরাট যজ্ঞের নাম, তার মধ্যে কোথাও টেকনিক্যাল এরর, সার্ভার ফেলিয়ার এগুলো সব থাকবে। এগুলো কি করে সমাধান করা যায়, এটা রাজ্য সরকারের কাজ। প্রত্যেকটা রাজ্য সরকার নির্বাচন কমিশনকে এই কাজে সাহায্য করছে। দিদির বিরোধিতা কেন? এই ব্যর্থতা কি আমাদের এখানকার ব্যর্থতা নয়? সার্ভার ফেলিয়ার হচ্ছে। সুদীপ্ত বাবু উত্তর, এই ব্যর্থতাটা তো রাজ্যেরও ব্যর্থতা, এরারগুলো তো হচ্ছে এখানে রাজ্যের কর্মীরাও কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির আইটি সেল থেকে সব নাম বাদ দিয়ে দিচ্ছে, তাহলে তৃণমূলের বিএলএরা কোথায় আর রাজ্যের বিএলওরা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে হাওয়ায় উড়ে বেরিয়ে চলে যাবেন, এটা কি করে হতে পারে? মানুষকে বোকা ভাবছেন না? এই কথাটা যেটা মাসুমদা বলল, তার আগে একটু আমি আমার আসছি, পাশের দিদিমণি আছেন, একটু ওনার কথাটা একটু প্রথমে সংশোধন করে দেওয়া দরকার। যে ইলেকশন কমিশনকে চিফ কমিশনারকে অ্যাপয়েন্টমেন্ট করে না। ইলেকশন কমিশন ইজ এ স্ট্যাটুটরি বডি আন্ডার 320 আর্টিকেল 324, যেটা আমার মনে হয় ওনাকে বলা উচিত। উনি স্বাভাবিকভাবে এটা না জানাও নেই, ন্যাচারাল। আর যেটা উনি অ্যাপয়েন্টমেন্টটা যেটা কথা বলছে, চিফ কমিশনার ইজ অ্যান আইএস অফিসার, আইপিএস আইএস সবাইকে অ্যাপয়েন্টমেন্ট হয় আর্টিকেল 309 ইন্ডিয়ান সার্ভিস অ্যাক্টে। সেইটা প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, এবং প্রত্যেকটা যারা আইএএস আইপিএস আছে তাদের মধ্যে থেকেই কেউ হয়তো ইলেকশন কমিশনার হয়। তাদের বিরুদ্ধে যদি একটা আমি আইপিএস এর নামেও বলি, তাহলে সেম কন্টেম্প্ট হচ্ছে যেটা আমি একটা ইলেকশন কমিশনের নামে বলছি। ইলেকশন কমিশনারের ফেসিলিটি এক্সট্রা থাকে যে তাকে যদি সরাতে হয় তাহলে ইমপিচমেন্ট, মানে একটা জাজকে সরাতে গেলে বুঝলাম, সেই ইলেকশন কমিশনারকে কি কবর খুঁড়ে বের করে নিয়ে আসবে এটা বলা যায়? আসে না। হ্যাঁ, কাউকে কোনো আইপিএস এর নামেও তো বলা উচিত না, বলা উচিত নয়। কিন্তু তা সত্ত্বেও তো আজকে বলা হয় রাজীব কুমারের নামে তো দিনে দুপুরে বলে আজকে বিভিন্ন বিজেপির মঞ্চ থেকে আমরা যে কোনো আইপিএস এর নামে বলতে শুনছি। আইপিএস এর নাম ধরে বলা হচ্ছে একই ব্যাপার। আমি সোজা নামটা ধরেছি, উনি ঘুরিয়ে নামটা অন্যায় হচ্ছে। সেটা আমি আমার কথার উত্তর দিন। কাজী দাসী কথা বললেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করাচ্ছেন, নাটক করছেন, মিথ্যা কথা বলছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন। এবার মাসুমদার কথায় আসছি। মাসুমদার বক্তব্য হচ্ছে বিএলএরা কি করছিল। আমি একদম এটাতে আমি পুরোপুরি কথাটা ফেলে দিতে পারছি, কিন্তু এটাও তো বাস্তব যে যেই সংখ্যক বিএলও ছিল, সেই সংখ্যক বিএলও আর এত কম সময়ের মধ্যে বিএলএদের ভূমিকা ছাড়া
শাসক দলের সদিচ্ছা কিছুটা অংশ না থাকলে এই এত বড় মাস লেভেলে এই এসআইআর সম্ভব ছিল না। এটা অস্বীকার করা উচিত না যে শাসক দলের একটা বড় ভূমিকা নিশ্চয়ই এটাতে হেল্প করেছে, কিন্তু তা বলে অন্যায় করবেন, মানুষের ওপর অন্যায় করবেন, অন্যায্যভাবে নোটিশ পাঠিয়ে দেবেন, সেই নোটিশকে আবার প্রত্যাহার করবেন, আর যারা বাইরে থাকে তাদেরকে আপনি হিয়ারিং এর সুযোগ দেবেন না, তাদেরকে ফ্লাইটে করে আসতে হবে, এইসব অন্যায় অত্যাচার এগুলো তো বন্ধ করতে হবে। এই আপনারা এত অল্প সময়ের মধ্যে এরা মানুষের ঘাড়ে কাজকর্ম ছেড়ে দিয়ে মানুষের দুরবস্থা শেষ নেই, লাইনে দূর থেকে ডাকছেন, কেন নোটিশ করছেন না, তাই জন্য মিথ্যে কথা বলছি, তাই জন্য বলছি যে বিজেপির আইটি সেল থেকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। প্রমাণ কোথায় তাহলে? একটা নথি কোথায়? একটা নথি মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি দেখাতে পারেননি। যা যা বলেছেন সব কটা শুধু মুখে বলেছেন। কিশোরয়, আমি অনেকক্ষণ ধরে অনেকের বক্তব্য শুনেছি, একটুখানি মনোযোগ দিয়ে দু একটা তথ্য একটু তোমাদের কাছে পেশ করি বা রিপাবলিক বাংলা দর্শকদের কাছেও পেশ করব। তোমরা পারলে কিশোরয় আমি অনুরোধ করবো, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল থেকে প্রতিদিন একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং সেই বিজ্ঞপ্তিতে যে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর থেকে কতগুলো অবজেকশন জমা দেওয়া হয়েছে। আমি 4 তারিখ লেটেস্ট আমি বলছি যে ঘটনাটা 4 তারিখ চিফ ইলেকটোরাল অফিস থেকে নোটিফিকেশন করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার ঠিক আগের দিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যাদের বিএল এর সংখ্যা হচ্ছে 77,867, আবার আই রিপিট 77,867 বিএল এ, তারা অবজেকশন যে এখনো পর্যন্ত জমা দিয়েছেন, সংখ্যাটা কত শুনবে? 3টে। অর্থাৎ একটা রাজনৈতিক দল যার নেত্রী এই কথা বলছেন, এই ধরনের অবান্তর কথাবার্তাগুলো বলছেন এবং সেটাকে জাস্টিফাই করার জন্য আমরা অনেকে অনেক রকম কথা বলছি, তার রাজনৈতিক দলের বিএল এর প্রতিনিধিরা 17 দিন চলে যাওয়ার পর 3টে মাত্র অবজেকশন জমা দিয়েছেন। তুমি একটু ভালো করে কিশোরায় খেয়াল করে দেখো তো, বিহারের মাটিতে ঠিক একই ঘটনা ঘটেছিল। বিহারের এসআইআর নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা চলেছিল, তখন সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতিরা একই প্রশ্ন যারা এই মামলাটা করেছিলেন তাদের কাছে প্রশ্ন করেছিলেন, আপনাদের এক একজন বিএলএ দিনে 10টা করে অবজেকশন জমা দিলেও তো আপনারা যে দাবিগুলো করছেন মিট আপ করা যায়, সেখানেও করতে পারেন। এখানেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাত্র 3টে, যেখানে হেডলাইনে লেখা রয়েছে ক্লেমস অ্যান্ড অবজেকশন রিসিভড ফ্রম পলিটিক্যাল পার্টিস, এবং কবে থেকে শুরু হয়েছে মনে রাখো, 16 তারিখ 16ই ডিসেম্বর খসড়া তালিকা বেরিয়েছে, 17 তারিখ থেকে 4 জানুয়ারি পর্যন্ত এই 17 দিনে মাত্র 3টে অবজেকশন জমা পড়েছে। তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথাবার্তা বলছেন কেন? বলছেন তার কারণ আছে। কারণটা হচ্ছে যে 58 লক্ষ বাদ গেছে এবং তারপরে যে শুনানি পর্বটা চলছে, এ ঘটনা সুদীপ্ত বাবুর সঙ্গে আমিও সহমত যে এসআইআর এ বেশ কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু সেই ত্রুটি বিচ্যুতি আছে বলে 113 লাইনের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, খুব ভালো কাজ করেছেন, আমি ধন্যবাদ জানাবো। আমি শুধু চাইছি সুপ্রিম কোর্টে গিয়ে মহামান্য বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচির সামনে কালো কোট পরে মমতা বন্দ্যোপাধ্যায় একটু দাঁড়ান, তাহলে দুধ কা দুধ জল কা জল কিন্তু বেরিয়ে যাবে। পরিষ্কার বলছি, এটা হওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সেখানে প্লিটটা করুন এবং সিংভি সিব্বালরা এই রাজ্য থেকে যে টাকা পান, কিছুটা টাকা অন্তত বাংলার অর্থনীতিতে সাশ্রয় হবে। আমি শুধু অভ্রকে একটা কথা বলবো, অভ্র যে স্টাইলে সুদীপ্তবাবুকে আক্রমণ করছিলেন, সুদীপ্তবাবুর কিছু করার নেই। তৃণমূল কংগ্রেসের এখন এই স্টাইলে পলিটিক্স করা, এইভাবে ডিফেন্স করা ছাড়া কোনো উপায় নেই। তুমি অভ্র একটু ভালো করে খেয়াল করে দেখো তো, গত 3 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 3টে সভা হয়েছে, আলিপুরদুয়ার, বারুইপুর এবং আজকে রামপুরহাট। প্রত্যেকটাতে একটা করে চিত্রনাট্য তৈরি করা হয়েছে। আজকে হেলিকপ্টার, তো অমুক দিন 3 জন মৃত ভোটার, তো অমুক দিন ড্রপ বক্স। এই চিত্রনাট্য বাংলা রাজনীতিতে চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সাহস থাকে, সততা থাকে, অনেস্টি থাকে, তিনি এই রিপোর্টটা চিফ ইলেকটোরাল অফিসার যেটা দিয়েছেন সেটাকে ডিনাই করুন, বলুন না আমরা 3টে দিনই 3 লক্ষ দিয়েছি। অসুবিধা কোথায়? 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তোমাকে একটা তথ্য কিশোরায় আমি দিয়ে রাখি, তোমরা তোমাদের জার্নালিস্টিক এর থেকে তথ্যটা অনুসন্ধান করো। দক্ষিণ 24 পরগনার অরবিন্দ মিনা, যিনি জেলা শাসক ছিলেন, তিনি যখন এই এসআইআর পর্বের এই পর্বটা এইআরওদের দিয়ে কাজ শুরু হয়, তারা ডেকে সমস্ত এইআরওদের বলে দিয়েছিলেন, ভিডিওদের বলে দিয়েছিলেন 2% বেশি কিছুতেই কিন্তু এএসডি করা যাবে না। আমি খুব অথেন্টিক সোর্স থেকে তথ্যটা বলছি, প্রত্যেককে বলেছিলেন। আজকে যে এন্টায়ার দক্ষিণ 24 পরগনায়
বিডিওদের ওপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এর পেছনের কারণ এইটাই। এখন যেটা হচ্ছে, যে ঘটনাটা ঘটছে, আমি কত সংখ্যক বাদ যাবে আমি বলতে চাইছি না, কিন্তু যারা বাদ যাচ্ছে, মৃত মানুষ ভোটাররা বাদ যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন না যে এই 58 লক্ষর মধ্যে যে 24 লক্ষ মৃত মানুষ হয়েছে, এই হচ্ছে দেখুন এরা বেঁচে আছে। 3 জনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন, সেটা টেকনিক্যাল এরার। আর টেকনিক্যাল এরারের ব্যাপারে যেটা কথাটা বলা হচ্ছে, সুদীপ্তবাবুকে আমি একটা কথা বলবো। সুদীপ্তবাবু, আপনি আজকের প্রজন্মের লোক, আপনি একটা কথা তথ্য বলুন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে যে 7 কোটি 8 লক্ষ মানুষের নাম খসড়া তালিকায় বেরিয়েছে, এটা তো এন্টারলি একটা টেকনিক্যাল পার্টের মধ্যে দিয়ে গেছে। বিএলওরা ভুল করবেন না, বিএলওরা ভুল করবেন না। আপনাদের এখান থেকে টেকনিক্যাল এরারে কোনো ভুল হলো অথবা কারোর নাম বাদ গেল, ইলেকশন কমিশন সেটা কারেক্ট করলো, করে বললো যে না আপনাকে আসতে হবে না, এতগুলো মানুষের নাম বাদ গিয়েছিল কোনো টেকনিক্যাল কারণে, আর আসতে হবে না কারণ আমরা কারেক্ট করেছি সিস্টেমটা। তার মানে কারেক্ট করে ভুল করেছে, তাদেরকে ডাকাই উচিত ছিল, তাদেরকে বুঝেও ডাকা উচিত ছিল, সেখানে ভুল হয়েছে। এই লজিকটা আমি বুঝতে পারছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার তো চলছে। আমি আসছি প্রত্যেকের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাদা মুখে বলছেন যে বিজেপির আইটি সেল, বিজেপির অ্যাপ দিয়ে নাকি নাম বাদ যাচ্ছে, কতটা বিশ্বাসযোগ্য? কিভাবে এতটা স্পষ্ট মুখে সোজা কথায় মিথ্যা কথা বলা যায়, প্রশ্ন করছে বাংলার মানুষ। দেখুন, এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানানো হয়েছে, সেই অ্যাপ দিয়ে নাকি নাম বাদ যাচ্ছে। প্রশ্ন, কমবে দফা বাড়বে বাহিনী, বুঝেই কি শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁদুনি? নির্বাচন কমিশন দফা কমিয়ে বাহিনী বাড়িয়ে নির্বাচন করবে ভাবছে, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন ভুয়ো ভোট বাদ গিয়েছে, অনুপ্রবেশকারী বাদ গিয়েছে, দফা কমছে, বাহিনী বাড়ছে, আর তো কিছু করার নেই। এবার বলতে হবে বিজেপির অ্যাপ, বিজেপির আইটি সেল অব্র। হাত তুলছো। দেখুন, আমি বলি সূর্যগ্রহণ তো খুব রেয়ার একটা ব্যাপার, সবসময় হয় না। ঠিক তেমনিভাবে তৃণমূলের ক্ষেত্রে দুটো এরকম রেয়ার জিনিস আমরা দেখতে পেলাম। এই কয়েক মাস আগে কুণাল কুমার ঘোষ বলে একজন আছে তৃণমূল কংগ্রেসে, যিনি ত্রিপুরায় গেছিলেন কাদায় পড়ে থাকা ফ্ল্যাগ তুলতে। তো তখন কুণাল কুমার ঘোষ নিজেই চাইছিলেন উনি মার খান, তৃণমূলের লোকজন চাইছিল উনি মার খান, বিজেপির সাধারণ কর্মীরা চাইছিল মার খান, এবং দর্শক বন্ধুরা আপনারাও চাইছিলেন উনি মার খান। ঠিক একইভাবে আজকে একটা সন্ধিক্ষণ তৈরি হলো। এই প্যানেলে বসে থাকা তৃণমূলের লোক চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যান, আমরা বিজেপি যারা আমরাও চাইছি উনি সুপ্রিম কোর্টে যান, যারা বিশ্লেষক তারাও চাইছে সুপ্রিম কোর্টে যান, অ্যাঙ্কার যিনি মহাশয় উনিও চাইছেন সুপ্রিম কোর্টে যান। এবার উনি যাবেন কি না সেটা একটা বড় ব্যাপার। আসলে উনি সুপ্রিম কোর্টে যান না যান, তৃণমূল কংগ্রেস পার হয়ে যাবে, এটুকু আমি কথা দিচ্ছি। কারণ এসআইআর যেভাবে হয়েছে এবং যেভাবে দুর্নীতি করেছে এরা বছরের পর বছর ধরে, 7,000-এর ওপর কোম্পানি আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে। পার ক্যাপিটা ইনকামে আমরা 3 থেকে নামতে দেশের মধ্যে 24 নম্বরে চলে এসেছি। কোনো চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই, খালি চুল্লু খেয়ে মরলে পয়সা দেবে, আর এমনি সময় কোনো টাকা নেই এদের কাছে। এই পরিস্থিতিতে মানুষ এই তৃণমূল কংগ্রেসকে ডাস্টবিনে ফেলে দেবে। এই তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী, এটা একদম দেয়ালের লিখন, কেউ পরিবর্তন করতে পারবে না। এটা উত্তর সুদীপ্ত বাবু, আনসার। প্রথম কথা, অর্ক যেরকম ভাবে বললো তাতে অব্র যেরকম ভাবে বললো তাতে একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে সুপ্রিম কোর্টে যান বিজেপি চাচ্ছে, এটা সুপ্রিম কোর্ট এবার আমার কথা হচ্ছে স্টেটের, এটা আমার মনে হয় স্টেটের কালো কোট পরে মমতা ব্যানার্জি নিজে যাবেন, নিজে ওকালতি করবেন, এটা চাইছি আমরা। আমার মনে হয় এটা স্টেটের ডিসিশন। যদি উনি আমরা স্টেটের নাগরিক হিসেবে এইটুকু দাবি করতে পারি না, হয়ে নিজের নাগরিক, আমরা তো সাধারণ নাগরিক, ওখানে উনি তো আমাদেরও মুখ্যমন্ত্রী, মামলা করে, আমরা চাইতে পারি না? মুখ্যমন্ত্রী নিজে বললেন উনি যাবেন, এবার আমরা বলছি আমরাও চাই উনি যান, আপনি আবার সেটা সমর্থন করছেন না। কি বলছেন আপনার? মাথা পাতা ঠিক আছে? ও আবার তো আপনি ব্যক্তিগত স্তরে কিছু বলা যাবে না। আমি বলছি তৃণমূলের মাথা পাতা ঠিক আছে? বললাম না, আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করুন। নিজে বলছেন উনি যাবেন, আগে ল্যাঙ্গুয়েজটা ঠিক। আরে এই তো মুখ্যমন্ত্রী থেকে শুভনন্দন শুনে আমারও শুভক্ষণ চলে এসেছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। একটা কথা বলি, স্টেট ডিসিশন নেবে, সে আদৌ স্টেট গভর্নমেন্ট সে যাবে কিনা সেটা মুখ্যমন্ত্রী খরচা করে চোর ছাত্রদের বাঁচানোর জন্য। না, মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করেছেন যে আদালতে যাওয়া হবে না, এটা তো ক্লিয়ার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে যাবেন, এই রাজ্য যাবে, কোর্টের দরজা তো সবার জন্য খোলা আছে।
আর ভাবেই ওখানে যাচ্ছে নাকি? অ্যাডজুডিকেশন কি হবে, আদৌ কি আরে রায় ওসব তো বেরোবে, পরের এটা তো কথা। এখনই আপনারা কি মামলাটা করে লড়তে বলবেন, আমিও বা কি করে মুখ্যমন্ত্রী নিয়ে যাবেন না কেন? উনি তো বললেন। কি প্লিডিং রাখবে, Comment কি গ্রাউন্ডের ওপর যাবে, সেটা Commitment করেছেন তো। ওনার নিশ্চয়ই সরকারের থেকে সেই গ্রাউন্ড আছে, নিশ্চয়ই উনি সেই আমরা তো বলছি পরামর্শ উনি করেছেন। যান। না না, আরে সুদীপ্ত ঠিক আছে, বাবু, আমি ঠিক আছে, আইনজীবী ওটাই হিসেবে বড় আপনাকে কথা। প্রশ্ন করছি। ওটাই এক সেকেন্ড। শোনা, উনি সুদীপ্ত বাবু, আপনি মুখ্যমন্ত্রী আইনজীবী, যখন আমি একটা প্রশ্ন করছি আপনাকে। সে সবকিছু দিক দেখেই বুঝলাম, আমি আইনজীবী হিসেবে প্রশ্ন করছি আপনাকে স্যার। আমার সিম্পল প্রশ্ন হচ্ছে, কেউ যদি দেখছেন যে কোনো কিছু একটা ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না, একটা রাজনৈতিক দল এসআইআর করছে, অ্যাপের মাধ্যমে নাম বাদ দিয়ে দিচ্ছে, নয় সেই তথ্যটা ঠিক, তার কাছে ইনফরমেশন আছে, সুপ্রিম কোর্টে গিয়ে পুরো প্রসেসটা বন্ধ করান, নয়তো মিথ্যাচার বন্ধ করুন। শুনুন, আমি দুটোর মধ্যে একটা তো হতে পারে, আমি- এই দুটো তো অপশন। আমি একটা কথা বলছি, আপনার যখন কোনো অ্যাপের মাধ্যমে হচ্ছে, প্রথম কথা হচ্ছে সে অ্যাপে ইনপুট যদি ঠিক না হয়, আউটপুট ভুল হবে। একদম এটা আমি পরিষ্কার হোক। এখানে ইয়ের ক্লাস চাই না, এবং এই কম্পিউটার সায়েন্সের ইনপুটটা, ক্লাস চাই না। এই অ্যাপটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এই অ্যাপটা কম্পিউটার কে সায়েন্স দিয়েছে, ক্লাস না স্যার, আমি এই সাধারণভাবে অ্যাপটা চাইছি কিভাবে বুঝতে স্যার, মমতা procurement বন্দ্যোপাধ্যায় করেছে, এগুলো অনেক মিথ্যাচার কেন কোয়েশ্চেন আসবে, এগুলো অনেক আইনের কথাই কোয়েশ্চেন বলছি, আসবে, সুপ্রিম কোর্টের কথাই এগুলো বলছি। অনেক কোয়েশ্চেন হ্যাঁ, আসবে, শুনুন না, নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর এটা আপনার সন্দেহ দলকেও হয়েছে, আক্রমণ হতে করছি না, পারে, শুনুন না। হতে পারে, সুদীপ্ত সেটা দা, আমি কি আপনার করে দলকেও বলবো? আক্রমণ করছি না, আমি বলছি Administrative পেগাসাস decision আমরা নিয়ে কি করে বলবো? এই একই রকমের ন্যাকাকান্না বহু বিরোধী করেছিল, সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়, সুপ্রিম কোর্ট বলেছিল আচ্ছা আপনারা বলছেন তো পেগাসাস নাকি ইমপ্লিমেন্ট করা হয়েছে আপনাদের ফোনে, ফোনগুলো দিন ফরেনসিক করা হোক, তখন শুনবেন? কেউ ফোন দেয়নি, কেউ ফোন কিন্তু দেয়নি। মমতা ফোনে বন্দ্যোপাধ্যায় এমন নিজের কি জিনিস ফোনটা লুকিয়ে সাদা রাখতো? কাগজে আরে পুড়িয়েছিলেন। personal তথ্য আমি রাখতে একই রকম নাটক এবার। সাদা কাগজে কেন পুড়িয়ে personal দিয়েছিলেন। তথ্য বেশ, রাখতে মৌমিতা, হবে? মৌমিতা, আর কাঁদুনিটা কেন? আসলে বুঝতে পারা যাচ্ছে যে হেরে যাবে ছোট ছোট করে প্রত্যেকের কাছে। মৌমিতা, এক সেকেন্ড, উত্তর দেবেন। আচ্ছা আমি বলি, আচ্ছা এই এসআইআর এর কি দোষ? সেটা তো শুধু 3টে প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে আপনি কে, কোথায় থাকেন, আর ভোটার কিনা। এখন তো দেখা যাচ্ছে কিশলয় এই 3টে প্রশ্নই হচ্ছে পশ্চিমবঙ্গে সে রাষ্ট্রদ্রোহের সামিল। দেখবে যখন অক্সিজেন কম পড়ে তখন অক্সিজেন সিলিন্ডারের দরকার হয়, এরা বুঝতে পারছে যে এদের এখন ভোট ব্যাংকের দরকার, যার জন্য তৃণমূল সরকারের কাছে এসআইআরটা কিন্তু এখন একটা সে অক্সিজেনের সিলিন্ডারের সামিল। দেখবে অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন না পেলে সেই মুমূর্ষু রোগী মানে সেই শ্বাস ওঠে, তারা খাবি খায়, এরা তো এখন খাবি খাচ্ছে, এদের তো হাঁপানি রোগে ধরেছে। তো এখন এরা বুঝতে পারছে যে এদের মানে সেই পুরো একেবারে পিঠ পুরো দেওয়ালে ঠেকে গেছে, এরা আর কিছু করতে পারছে না। ওই সব থেকে যেটা আমি অদ্ভুত লাগছে যে এই এসআইআর নাম শোনার মধ্যে এত আতঙ্কটা কেন? যার নাম ঠিক আছে সে তো ভয় পাবে না। বিষয়টা তো এরকম হয়ে যাচ্ছে যে সেই ভোট ব্যাংকটা যেন সেই কারেন্ট অ্যাকাউন্ট নয়, একটা সাসপেন্স অ্যাকাউন্ট। কোত্থেকে আসছে এত ভোটার? সেই মানে আর এই যে বারবার ধরে বলা হচ্ছে যে বিজেপির আইটি সেল এই করিয়ে দিচ্ছে তাই করেছে, এদের এগুলো মনে হওয়াটা খুব স্বাভাবিক, কারণ এরা নিজেরা দাঁড়িয়ে, এদেরই এক বিধায়ক বলেছিল যে জাকিরটা খুব ভালো লিঙ্ক করতে পারে, যারা অলরেডি এইরকম ভাবে মানে সাহারা নেয়, জোচুরির উপর ডিপেন্ড করে, তাদের তো এটাই মনে হবে যে তার মানে আবার নিশ্চয়ই কোনো জোচুরি করা হচ্ছে, কারণ জোচুরি, জালিয়াতি, চুরি এসব ছাড়া এই আমরা তো এখানে সকলেই থাকবো, কেউ সকলেই তো আগামী দিনেও আসবো। আমি দেখবো যে 1 কোটি রোহিঙ্গা কোথা দিয়ে পেলো, আর 1 কোটি বাংলাদেশি মুখ্যমন্ত্রী কোথায় পেয়েছে? এটা কিন্তু আমার দেখার আছে। মুখ্যমন্ত্রী তো 2007 সালে না 5 সালে বলেছিলেন যে 1 কোটি বাংলাদেশি আছে। আমার যখন টোটাল প্রক্রিয়া শেষ হবে, আমার কিন্তু দেখার আছে 1 কোটি বাংলাদেশি, 1 কোটি না, আমি কাজীর কাছে যাব, কাজীর কাছে। দামি কথা বলেছেন, আমরা নাকি পরে আমাদের দেখাবে, কিন্তু তৃণমূল যেভাবে তৃণমূলের লোকজনকেই রোস্ট করে, কুপিয়ে খুন করে দেয়, জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয়, সুদীপ্ত দা আশা করবো আপনি সেফ থাকবেন তৃণমূলের হাত থেকেই। কাজীদা উত্তর আমি আসি। হ্যাঁ আসি। কাজীদা ভয়টা কিসে? ভয়টা কিসে? ভয় হচ্ছে যে বাহিনী এনে ভোট হবে, ভয় হচ্ছে অনুপ্রবেশকারীরা বাদ দিয়েছে। আসছি। আচ্ছা 1 কোটি রোহিঙ্গা নাই বা পাওয়া গেলে 1 কোটি ভুতুড়ে পাওয়া গেলেই যথেষ্ট। তো ভুতুড়ে হলে হবে তো থাক ভাই, তাই আমি সেটাই চাই, আমি ওইটুকুই থাকবে, ভুতুড়ে নিয়ে থাকুন। এখানে তো দেখাচ্ছে আচ্ছা ভুতুড়ে গুলো কারা একটু বলতে দিন। ডবল ভোটার আছে। ভুতুড়ে গুলো কারা? ভুতুড়ে গুলো কি শুধু মাননীয়ার নিজের পৈতৃক সম্পত্তি? ভুতুড়ে গুলো কারা? এই ভুতুড়ে গুলো কি মাননীয়াকে জনাদেশ দিয়ে ক্ষমতা রেখেছিল? এরা চলে গেলে দিদির কি খুব ভয়? সবচেয়ে বড় কথা হচ্ছে এসআইআর করে স্বচ্ছতা আনার চেষ্টা হচ্ছে। দিদি বলছে অস্বচ্ছ থাক, অস্বচ্ছ থাক, অস্বচ্ছ থাক। দিদি অস্বচ্ছতার মধ্যে অত্যন্ত আনন্দ উপভোগ করেন, বেঁচে থাকতে পছন্দ করেন, ময়লা ঘোলার মধ্যে ভালো লাগে আর কি। আমার দুটো প্রশ্ন, লোক খেপানোর কত সুন্দর অভিনয়, এইটাকে আপনি স্বীকার করুন দাদা। এই লোক খেপানোর যে ফিকিরগুলো দেখছেন, অসাধারণ অভিনয় করছে। এটা এই যাত্রাপালা এখন তো আর শীতকালে হচ্ছে না, আমরা তো যাত্রা দেখছি, আমরা সার্কাস দেখছি, এগুলোতে একটা আনন্দের। আমি শুধু একটা কথা বলবো, দিদি কচু শব্দটা জানেন, ঘেচু, কচু আর ঘাচাংফু। আমার মধ্যে এই ঘাচাংফুটা কি এখন বিজেপির আইটি সেলে চলে এলো?
আমরা জানতাম তৃণমূলের আইটি সেলটা খুব স্ট্রং, এখন কি বিজেপির আইটি সেল এত স্ট্রং? তাহলে ক্ষমতায় চলে আসবে বিজেপি, তোমাকে ভয় লাগছে? দিদির দুধের গাইতে কী হবে? ক্ষমতায় চলে আসবে বিজেপি, কী করবেন দিদি? আর দিদি তো ঘুমের প্রবলেম হচ্ছে। আপনারা শুধুমাত্র দিদির বিরুদ্ধে বলবেন না, দিদির দিকে তাকান। দিদির এই ভুতুরে ভোটাররা চলে গেলে যে দিদির কষ্ট, দিদির স্বীকার করে নিচ্ছে, দিদি এই চিৎকার চেঁচার মধ্যে স্বীকার করে নিচ্ছে আমি ভুতুরে রাখবো, ওটাই আমার সম্পদ, ওটাই আমার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছে। হ্যাঁ, হুমকি কেন? হুমকিটা কেন? আমি শোনাই হুমকি, তারপর আমি আসি শর্মাদার কাছে। হুমকি দেওয়াটা একটা সিস্টেম, প্রতিদিনের একটা পর্যায় পর্যায়ে হুমকি দিতে হবে, পর্যায় পর্যায়ে মিথ্যে কথা বলতে হবে, সিরিয়ালের মতো, সিরিজের মতো। দেখুন, ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ধ্যানীশ কুমার বাবুরা একবারও বিজেপির চাঁদাগুলো ভেবেছেন বিএলওদের নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন? আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি, নকল ভ্যানিশ কুমার ঘরে বসে নাম কাটছে এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে, বিজেপি চিরকাল থাকবে না। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। আজকে যা মাঠে লোক হয়েছে আমি ছেড়ে দিলাম, রাস্তায় পাটুলি থেকে আসার সময় রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না। এই সিস্টেম্যাটিক হুমকি মেনে নেবে বাংলার মানুষ? হুমকি মিথ্যাচার বাংলার মানুষ মানবে না প্রত্যাখ্যান করবে? প্রশ্ন করছি ব্রহ্মাস্ত্রে। কিশোর অগ্নিবাণের আজকে ব্রহ্মাস্ত্র 3 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি করে প্রত্যেকের কাছে যাব। প্রশ্ন পণ করেছে জনতা, 26-এ কি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন? হুমকি ধমকি মানুষ মেনে নেবে? সন্ময়দা, 30 সেকেন্ডস। না, আমি প্রথমেই একটা কথা বলবো যে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলছেন বা তার রাজনৈতিক নেতারা কথা বলছেন? তামিলনাড়ু তো বিরোধিতা করেছে, কেরালা বিরোধিতা করেছে। তামিলনাড়ুর স্ট্যালিন কিংবা কেরালার বিজয়নের মুখে কি এই ভাষা শুনেছ কিশোরা? প্রশ্ন 1। প্রশ্ন 2, আমি এখানে সুদীপ্ত বাবুকে খুব অরিজিনাল উকিল মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উকিল নন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো 70-এর দশকের উকিল, কিভাবে ওকালতি পাশ করেছেন জানি, আমি ব্যক্তিগত স্তরে যাচ্ছি না। আমি অভ্রকে বলবো, বটতলার উকিলদের তুমি কিন্তু অসম্মান করো না, অপমান করো না। কাজীদা বলছিলেন দিদির দিকে একটু তাকান। হ্যাঁ, দিদির দিকে তাকাতে হবে, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন, মানে আমি একটু প্রসঙ্গে একটু বলছি, এক কোথা থেকে এসছেন। আচ্ছা, এক্ষুনি সুদীপ্ত বাবু বলছিলেন, আচ্ছা হ্যাঁ আমি শেষ করছি এটাই, সেটা হচ্ছে অ্যাপ কোথা থেকে এসেছে। বিহারে যে অ্যাপগুলো প্রয়োগ হয়েছে, সুপ্রিম কোর্টে তো সেটা চ্যালেঞ্জ হলো, সুপ্রিম কোর্ট তো সেটা মান্যতা দিল না। তাহলে এই অবান্তর কথাবার্তা বলে অনন্তকাল ঘুরিয়ে যাওয়া। আর এসআইআর হতে দেবো না বলেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে এসআইআর তো শেষ পর্বে এসে গেছে, আর 1 মাস বাকি। আজকে হচ্ছে 6 তারিখ, সামনের মাসের 8 তারিখ শেষ হয়ে যাচ্ছে। তাহলে কোথায় হলো? তাহলে 77,000 বিএলএ কেন দিলেন? মিথ্যে কথা বলেছেন, বুঝতে পারছেন, এখনো বুঝতে পারছেন যাওয়ার সময়টা হয়ে গেছে। ঠিক, যাওয়ার সময় হয়েছে। কথাবার্তাগুলো বলছে। সুদীপ্ত বাবু, 30 সেকেন্ডস উত্তর। দেখুন, যাওয়ার সময় বা থাকার সময় সে তো জনগণ ডিসাইড করবে। একটুকুনি তো আমরা সকলে জানি যে জন্মায় সে মরে, যে যেতে সে হারে, এবং যে ক্ষমতায় থাকে আজ না তো কাল সে ক্ষমতা থেকে যায়। তো এটা কোনো নতুনত্ব না, এটা হয়তো বিজেপির ধারণা যে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো। কিন্তু ক্ষমতা কিন্তু এমন একটা জিনিস, ডেমোক্রেসিতে এটা সম্ভব হওয়ার প্রবণতা থাকে। তো এটা নতুন কিছু না, সিপিএমও 34 বছর বাদে তারা ক্ষমতা থেকে গেছে। তো সেটা বড় ইস্যু না, ইস্যু হচ্ছে জনগণ রায়টা ঠিকমতো দিক। এত মানুষ দাঁড়িয়ে এসআইআর দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আছে, এসআইআরটা ঠিকমতো কমপ্লিট হোক, মানুষ তাদের বিচার পাক, তাদের হয়রানি কমুক, এটাই হচ্ছে মূল কথা, হয়রানিটা কমুক। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এতদিন টিএমসি মানে ছিল আরে বাবা ঠিক আছে, শুনুন আপনাকে থামতে বলছি দাদা। আরে বটতলায় গিয়ে চেল্লান, এখানে এসে চেল্লান, এটা খুব মুশকিল। থামুন তো। আমি বলছি টিএমসি মানে আগে ছিল কি ফুল ফর্ম কি তৃণমূল কংগ্রেস, এখন টিএমসি মানে হচ্ছে তৃণমূল সার্কাস।
এই জন্য প্রবক্তারাও সার্কাস করে এখানে এসে, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও যাত্রাপালা করছেন, তার ভাইপো উনিও যাত্রাপালা করছেন। আর মুখের ভাষা কি সুন্দর ভাষা! যিনি শুভনন্দন বলেছিলেন তার মুখের শুভ ভাষা শুনে তো আমাদের এত শুভ শুভ ফিলিং হচ্ছে যে এবার বোধহয় তৃণমূল কংগ্রেস একদম পগার পার হয়েই যাবে, একদম দায়িত্ব সহকারে বলছি, পগার পার হবে। দিদি সাহিত্য জ্ঞানটা দেখুন, এইটা মাথায় রাখো, এগুলো কিন্তু ডিকশনারিতে ঢুকছে। একটা ছিল হদল কুতকুত, ডাড্ডা কাড্ডা মাড্ডা সাড্ডা, এখন হচ্ছে ভ্যানিশ কুমার। আচ্ছা এই ঘেচু ঘেচাক ভু ঘেচু, এই ঘেচুর কিন্তু প্রতিশব্দ এখন বাংলায় ওইটা দিদি তৈরি করেছে। ঘেচাক ভু করে উড়িয়ে দেবে, বেশি বকবেন না। দিদির এই যে বাংলা সাহিত্যে এত কিছু দিল, এসআইআর আসবে যাবে, সাহিত্যে এই ভাষাগুলো কে দিতে পারে? দিদি দিতে পারে। তিনি ঐতিহাসিক কাজ করছেন, ভ্যানিশ করে দেবে ভ্যানিশ কুমারকে। কেউ তো আদালতে যাবে না দাদা, জ্ঞানেশ কুমার কি আদালতে যাবে? উনি জানেন আমি তাকে ভ্যানিশ করে দিল, তিনি আদালতে যাবেন না। আর এতটা দুর্বল মনে করেছে। এক সেকেন্ড সময় কম। মমিতা আর কত লাইনে দাঁড় করাবেন? আপনি বলুন মমিতা, আপনি সে বলুন না। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে যে হুমকি কাদের উপর কাজ করে? যাদের কাছে তথ্য নেই, যাদের কাছে কোনো বিকল্প নেই, যারা ভাবে যে সবাই হয়তো একই ক্যাটাগরি। কিন্তু দুঃখের বিষয় এবং সৌভাগ্যজনকভাবে এখন মানুষের হাতে মোবাইল আছে, নিউজ পেপার আছে, সবকিছু আছে, তারা তুলনাটা বুঝতে পারছে, তুলনা দেখতে পাচ্ছে। কাজে আজকে এরা যেটাকে হুমকি দেবো বলে, শক্তির প্রকাশ বলে বিশাল ভাবছে, সেটা মানুষ বুঝতে পারছে এটা হচ্ছে একান্তই দুর্বলতার বহিঃপ্রকাশ। এবং এই দুর্বলতার বহিঃপ্রকাশ। মমিতা, আমার শেষ করতে হচ্ছে, সময় শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় সিরিয়াল মিথ্যাচার করছেন, প্রতিদিন মিথ্যাচার করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন, হুমকি দিচ্ছেন। বাংলার মানুষ মিথ্যাচার আর হুমকি মেনে নেবেন না মেনে নেবেন না 26-এর পর বোঝা যাবে। নজর থাকছে আমাদেরও। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কিশলয় অগ্নিবাণে ব্রেকিং নিউজ। উত্তর দিনাজপুরে চলল গুলি, গোয়ালপুকুরের ধরমপুরে শুট আউট। ধরমপুরে ঘুরতে গিয়ে গুলিবিদ্ধ দুজন। গোয়ালপুকুরে উত্তর দিনাজপুরে গুলি চলল, শুট আউট হলো, গুলিবিদ্ধ হয়েছেন দুজন। নিজের বাড়ি থেকে ধরমপুর ঘুরতে গিয়ে দুজনকে গুলি করেছে অজানা কেউ এবং গুলি খেয়েছেন দুজন। এই মুহূর্তের বিগ ব্রেকিং, উত্তর দিনাজপুরে শুট আউট। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।